144 ধারা জারি রয়েছে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের 19টি জায়গায়। এবং আমরা দেখলাম যে গতকাল পর্যন্ত কোনো বিরোধী দলের কোনো প্রতিনিধি দলই সেখানে ঢুকতে পারেনি। একই সঙ্গে আমরা দেখলাম যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটি জনস্বার্থ মামলা হলো, কখনো এই বিরোধী দলের নেতাদের ঢুকতে না দেওয়ার বিষয় নিয়ে, আবার কখনো কেন্দ্র বাহিনী মোতায়েনের দাবি এবং নয় সিবিআই নয় সিটকে দিয়ে তদন্তের জন্য এই মামলাগুলো হলো। আর এই সব নিয়ে গতকাল একেবারে তোলপাড় ছিল রাজ্যের রাজনীতি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক করলেন এবং লোকসভা ভোটের আগে একেবারে সংগঠনকে চাঙ্গা করার বার্তা তিনি দিলেন, যা থেকে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, তা হচ্ছে নেত্রীর সঙ্গে যাবতীয় মতানৈক্য দূরে সরিয়ে তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় লোকসভা নির্বাচনের আগে ফিরে এলেন? এই সব কিছু নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারির 3.5 মাস পর তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। আর এই সব কিছু নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। রয়েছেন রাহুল চক্রবর্তী, গৌতম রায়, শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং শ্রমিক বাগচি। সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাদের দেখাবো রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার 113 দিন পর, অর্থাৎ প্রায় 3.5 মাস বাদে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিককে। শুরু থেকেই দীর্ঘদিনের অনুগামী বালুর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতর এবং শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন রাজ্যপাল। বীরবাহা হাঁসদা স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বে ছিলেন। তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন দফতর দেওয়া হলো। সেচমন্ত্রী পার্থ ভৌমিক জ্যোতিপ্রিয়র মতোই তিনিও উত্তর 24 পরগনা তৃণমূল বিধায়ক। তাকে বালুর হাতে থাকা শিল্প পুনর্গঠন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার 6 দিনের মাথায় তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দলের সব পদ থেকে সরিয়ে সাসপেন্ড করেছিল তৃণমূল। গ্রেফতার হওয়ার 3.5 মাস পর মন্ত্রিসভা থেকে সরালেও জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দলগত কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। আর তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আর এই প্রশ্ন নিয়েই আমি শুরুতেই রাহুল বাবুর কাছে যাব। রাহুল বাবু, 26শে অক্টোবর 2023 গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায়, এবং তারপর প্রতিবার আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বালুর পাশে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে যে প্রশ্ন উঠছে গতকাল তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে, যে 3.5 মাস সময় কেন লাগলো জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করতে বা সমস্ত পদ থেকে সরিয়ে দিতে মাত্র 6 দিন সময় তৃণমূল নিয়েছিল। এবং একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব গেলেও দলে কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ দল এখনো তার পাশেই রয়েছে, কিন্তু মন্ত্রিত্ব তাহলে কেন গেল? দেখো বৃষ্টি, দল আর সরকার দুটো কিন্তু ভিন্ন জিনিস। দলগত সিদ্ধান্ত আর সরকারি সিদ্ধান্ত দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। আমরা এর আগেও দেখেছি বহু জায়গায় বহু তদন্ত হওয়ার পরেও, যেমন ধরো সারদা নওদার এতদিন ধরে তদন্ত চলছে, এতদিন ধরে দীর্ঘমেয়াদী একটা বহুদিন ধরে চলার পরেও তার চার্জশিটও দেওয়া যায়নি, ট্রায়াল পর্যন্ত শুরু করা যায়নি। এবং আজকে আমরাও মনে করি অভিযুক্ত বা অভিযোগ আর প্রমাণ দুটো এক জিনিস নয়। অভিযুক্ত হওয়া আর দোষী সাব্যস্তের মধ্যে বিস্তর ফারাক। 100 বার, কিন্তু দুটো মানুষের জন্য আলাদা নিয়ম কেন? প্রশাসনিক স্তরে সরকারিভাবে কোথাও কোনো টেকনিক্যাল সমস্যা ছিল কিনা বা কোনো কারণে, এটা তো দলগত সিদ্ধান্ত না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কেন সময় নিয়েছে আমার জানা নেই। তবে যেটা হয়েছে আজকে দাঁড়িয়ে আমি একটা কথা বুঝি না, যে কেউ 7 দিন হতে পারে, কেউ 3 মাস সিদ্ধান্ত নেওয়া তো হয়েছে। এবং আজকে দাঁড়িয়ে যে কোনো দুর্নীতি বা অন্যায়ের বিরুদ্ধে কোনো টলারেন্স নেই। আমি তো একটা কথা বললাম যে অভিযুক্ত আর দোষী প্রমাণিত পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তাহলে বিষয়টা কেন আলাদা ছিল? আমি যদি এটা জিজ্ঞেস করি, আপনি যেটা বলছেন যে 7 দিনে হতে পারে, 6 দিনে হতে পারে, 3 মাসে হতে পারে, হয়েছে তো ব্যবস্থা। শর্মিষ্ঠাদের কাছে আমি এখান থেকেই আসবো, কিন্তু তাহলে দুজনের ক্ষেত্রে এরকম আলাদা কেন? এবং সব থেকে বড় কথা যে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে এখনো দলের কোনো পদ তিনি হারাননি, দল তার পাশেই এখনো রয়েছেন। না দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিকের একটা ছবি হয়তো আপনারা দেখবেন, সততাই একতা সততাই সম্বল, একটা ছবি বেরিয়েছিল। তা এই সততাই একতা সততাই সম্বলকে ভর করে এই মানুষটি 20,000 কোটি টাকার দুর্নীতি এই রেশন দপ্তরে। আর যে করোনার সময় যে ভুয়ো রেশন কার্ডগুলো, সেই খাবারটা কারা খেলো? মানুষ তো জানতে চায় সেই খাবারটা কারা খেলো? এত ভুয়ো রেশন কার্ড পশ্চিমবাংলায় শয়ে কারা খেলো?
আজকে সন্দেশখালীর যে দুর্নীতি, সন্দেশখালী সেখানেও তো তারই প্রোডাক্ট, শেখ শাহজাহান বলুন আর শিবু বা হাজরা বলুন, যারাই বলুন উত্তর তারই তো দেওয়ালে এখন পিঠ থেকে গেছে। কিন্তু আপনারা দেখবেন এই যে মানুষগুলো এরা কিন্তু সবাই পদেই আছে, অনুব্রত মণ্ডলও তার পদে আছেন, আজকে মানিক ভট্টাচার্য তিনি এখনো বিধায়ক আছেন, পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক আছেন, জ্যোতিপ্রিয় মল্লিক। কারণ যখন পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক আছে তিনি জনপ্রতিনিধি, কারণ মানুষ তাকে ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, কিন্তু তিনি দলের কোনো পদে নেই, মন্ত্রিত্ব তো আগেই গেছে। একেবারে, এবং এখানেই তো প্রশ্ন উঠছে তাহলে কি দল পাশে থেকে গেছে এখনো পর্যন্ত, যেখানে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে? শুরু থেকেই দীর্ঘদিনের অনুগামী বালুর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রেফতারের পরও জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে জোরালো ভাবেই থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে তোর গভর্নমেন্টটা বাকি থাকলো কি? যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে, दिस इज ए डार्टी गेम। इसे बालू का शुगर है, बहुत तबीयत खराब है, अगर वो मर जाएगा तो हमको बीजेपी का खिलाफ में एफआईआर करना पड़ेगा, ईडी का खिलाफ में भी करना पड़ेगा। शी इज अ मिनिस्टर ऑफ द गवर्नमेंट, बट डू यू नो how we work for digitized ration card, how they cancelled 1 crore of false ration card, they tried to procure the paddy from the farmers. It is a green revolution, mind it. মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে থেকেছেন, কিন্তু সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে প্রশ্ন তোলা হয়, গ্রেফতার হওয়ার পর এতদিন কেটে গেলেও এখনো কেন জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে না? এই আবহেই মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হলো তাকে। অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে থাকার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তার ঘনিষ্ঠ মহলে এমন জানিয়েছিলেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। আমি এখানে গৌতম বাবুর কাছে আসবো। তাহলে কি শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাই রইল? মানে যে বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম যে একদিকে ভার্চুয়াল বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দলকে বার্তা দিল, চাঙ্গা করার বার্তা দিল, অর্থাৎ স্বমহিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরল, এবং এক্ষেত্রেও যে মতানৈক্য ছিল সেটাও কেটে গেল। এটা তো বিষয় নয়, ইটস এ বোগাস থিং। তার কারণ হচ্ছে গোটা বাংলার মানুষ এটা উপলব্ধি করছেন, দেখছেন যে তৃণমূল দল অ্যাবসলিউটলি অন্যায় এবং দুর্নীতির দ্বারা আবিষ্টিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সাধারণ মানুষের পারসেপশান হচ্ছে যে তৃণমূল দলের বড় মেজো সেজো ছোট মন্ত্রীরা এবং নেতারা সবাই কারিকারি অন্যায় এবং কারিকারি দুর্নীতির সঙ্গে যুক্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় কথা যে কোর্টের যে রায়, হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে রায়, তাকেও তারা মান্যতা দেন না। অ্যাডমিনিস্ট্রেশনটাকে একেবারে দলদাস কৃতদাসে পরিণত করেছেন। সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে কামদুনি থেকে শুরু করে একের পর এক হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আপনারা এখানে চর্চা করছেন যে এই বালু জ্যোতিপ্রিয় মল্লিক 3 মাস পরে হলো কি এখন হলো, অভিষেক বাবুর কি ইচ্ছা, মমতা ব্যানার্জির কি ইচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার। না, ইট ডাজ ম্যাটার, ইট ডাজ ম্যাটার। তার কারণ একটাই, যে নিয়ে আপনাকে আমি প্রশ্নটা করেছিলাম, আমি এখানে রাহুল বাবুর কাছে আরেকবার আসবো। ইট ডাজ ম্যাটার, তার কারণ না, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং সমানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নিজে বারবার বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বারবার বলেছেন যে মমতাদি সবটা জানেন, মমতাদি সবটা বোঝেন, আমি নির্দোষ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই তাহলে শেষ পর্যন্ত রইল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশেই থাকলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন নাকি তার ঘনিষ্ঠ মহলে সেই কথাই তাহলে রইল। তাই জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। রাহুল বাবু, মাননীয় তুমি যেটা বলছো সেটা ঘুরিয়ে ওটাই দাঁড়াচ্ছে যে দল দুর্নীতির সাথে কোনোভাবে আপোষ করবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলুক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে সেটা বুঝতে 3.5 মাস লাগলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এতদিন মানে এই বিষয়ে কোনো কথাই বলেনি। যত এই যে গৌতম না একটা কথার সাথে আমি একদম একমত, ডাজন্ট ম্যাটার। কেন বলছি, আমার লজিকটা আমি বলছি। দেখো, এই যে তোমরা যত হাইপ তুলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মতানৈক্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিনা, বালুদাকে 3 মাস পরে কারো হাঁটানো হলো, এইগুলো কোনো এজেন্ডা হতে পারে না বৃষ্টি।
আজকে দাঁড়িয়ে বাংলায় মানুষকে বিরোধীরা শর্মিষ্ঠারা বা গৌতমদারা যদি এটা বোঝাতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে, তাহলে প্রশ্ন উঠতে পারে। এতে করে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এলো কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মতানৈক্য হলো কিনা, বালুদাকে 3 মাস পরে কেন ছাড়লো, এটা কিন্তু এজেন্ডা হতে পারে না। আচ্ছা, এজেন্ডা এই দিয়ে যখন নির্বাচনী তাহলে বৈতরণী পার হতে পারবে না। হতে পারে না, তখন তাহলে এক সেকেন্ড আসবো, শর্মিষ্ঠা আসবো। কিন্তু রাহুল বাবু এখানে আমি একটা অ্যাড করে দিই, তাহলে কি শেখ শাহজাহানের ক্ষেত্রেও আমাদের এই অপেক্ষাটাই করতে হবে? কারণ শেখ শাহজাহানের ক্ষেত্রে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে শেখ শাহজাহান কোথায় ছিল সেদিন, মোটামুটি তিনিও পাশে দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো পাশে দাঁড়িয়েছেন। সুতরাং এর পরিবর্তন হওয়ার জন্য, দলের মতামতের পরিবর্তন হওয়ার জন্য আরো অনেকটা সময় তার মানে অপেক্ষা করতে হবে শেখ শাহজাহানের ক্ষেত্রেও। না না, ওটা কোনো প্রশ্ন নয়। শেখ শাহজাহানকে আজকে পাওয়া যাচ্ছে না, কালকে পাওয়া যাবে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আভ্যন্তরীণ দলের বিষয়ে যদি বিরোধীরা কথা বলে, যে শেখ শাহজাহান তার সাংবাদিকদের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ উঠছে, সে বিষয়ে দল কি ভাবছে? বুঝলাম। এরকম একটা রাজ্যে আমরা বাস করি। বেশ, হ্যাঁ সুকর্ণা, তুমি যেটা বলছিলে একেবারে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তারা কি বলছেন এই এতদিন পর, প্রায় 3.5 মাস পর বালু বা জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো নিয়ে শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী, কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে, ওকে ফাঁসানো হয়েছে। বিজেপির এটা রাজনীতি, ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য, বলতে পারেন। তো সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের এটা নিয়ে কিছু এসে যায় না। তারা গোটা তৃণমূলকেই এক বলে জানেন। মমতা ব্যানার্জি 2-3 জন লোকের ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না, তাই উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক, এসে আবার মন্ত্রী হবেন, আবার কাকে করবেন, সে কি করবে, সে থাকবে না চলে যাবে, এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না। তাই এতদিন লাগলো। কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে, আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলে ওর মন্ত্রী থাকেন। এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল, ওনার বাধ্যবাধকতাও আছে। এতদিন পর কেন সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে, এ নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, আমি ঠিক এই জায়গা থেকেই শ্রমিক বাবুর কাছে আসবো। আরেকটা প্রশ্নও কিন্তু রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, মনে করা হচ্ছে, সেটা হচ্ছে উত্তর 24 পরগনার। এই উত্তর 24 পরগনার সন্দেশখালীতে যা ঘটনা ঘটছে এতদিন ধরে, এবং এই রেশন দুর্নীতি নিয়েও উত্তর 24 পরগনা যেভাবে সামনে এসেছে, সেই কারণেই কি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা সময় নিতে হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে কারণ সামনে ভোট, তাকে কাজ করতে দেওয়া হবে না বলে। জেলাটা উত্তর 24 পরগনা। হ্যাঁ দেখুন, এটা আপনি যেটা বলছেন সেটা তো একটা কারণ। পাশাপাশি আমি বলি, এই জ্যোতিপ্রিয় মল্লিকের নামে শুধুমাত্র যে রেশন দুর্নীতি তা নয়, আমার নিজের করা মামলা আছে। যখন তিনি বনমন্ত্রী ছিলেন সেখানে গিয়েও দুর্নীতি আর রয়েছে। অযোধ্যা পাহাড় এবং উত্তরবঙ্গের কিছু কিছু যে বনাঞ্চল, সেইখান থেকে দামি দামি গাছ সেগুলো কেটে বন দপ্তরের মদতে সেইগুলো বাইরে পাঠানো হয়েছে এবং কোটি কোটি টাকা সেখান থেকে আত্মসাৎ করা হয়েছে। হাইকোর্টে সেই মর্মে আমার জনস্বার্থ মামলা করা আছে এবং আরটিআইও করা আছে। পাশাপাশি আমি এইটা বলি, এই যে সন্দেশখালীর ব্যাপারটা বারবার বলা হচ্ছে, এই সন্দেশখালীর ঘটনায় আমি বলতে পারি, আমার কাছে ইনফরমেশন আছে, পরশুদিনও শেখ শাহজাহানকে প্রকাশ্য দিবালোকে দেখা গেছে পুলিশ প্রোটেকশন নিয়ে। সেখানে একটা দুলদুলি বাজার বলে ওখানে একটা বাজার রয়েছে, সেখানে সে ঘুরে বেড়াচ্ছে এবং রাজ্য পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। এবং আপনাদেরকে আমি বলি, যে সমস্ত মহিলারা এসে বলেছিলেন যে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো হতো, তাদের বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দেওয়া হয়েছে কালকে রাত্রির অবধি, যাতে তারা সংবাদ মাধ্যমের সামনে আর কোনো বেফাস মন্তব্য না করে বা মুখ না খোলে। মারাত্মক অভিযোগ, একদম। এবং আমার কাছে পরিষ্কার শেখ শাহজাহান কালকেও তাকে নাকি ঘুরতে দেখা গেছে, এবং অভিযোগ, আমি অভিযোগই বলছি। মানতে হবে আমাকে। না না, উনি কি মানবেন না মানবেন সেটা আমার যায় আসে না। আরেকটা কথা পরিষ্কার করে দিই, যারা আর যদি আপনারা থাকাতে পুলিশ নিয়ে যান না, একে প্লিজ, আপনারা থাকাতে যান না, ঘুরে দেন নাকি?
তাদের এখানে ডায়লগ নেই যে আপনি ধরে বুঝেছি দিচ্ছেন সমীক কি বাবু হবে। বুঝেছি। আচ্ছা না, না, কিন্তু আমি রাহুল- কেন ধরবো? বুঝলাম। যান না, রাহুল বাবু থাকেন। রাহুল বাবু তাহলে কি বলবো এবং কেন ধরা যান, পড়ছে আপনি না? পারেন তো করুন, রাজ্যের আপনি দায়িত্বশীল পুলিশ নাগরিক মন্ত্রী- একজন। রাজ্যের আপনি তো পুলিশ দায়িত্বশীল মন্ত্রী এবং নাগরিক। মুখ্যমন্ত্রী একই যদি আপনি অবস্থায় জানেন তাহলে যান, গিয়ে বলুন, ধরান। আপনি কি বেশ, দায়িত্বশীল আপনি দুজন যদি একসাথে পারেন, কথা ধরান, নয়। ধরান গিয়ে। মুখ্যমন্ত্রী এই দায়িত্বশীল দায়িত্বশীল সমীক বাবু, সমীক বাবু, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। রাহুল বাবু, সমীক বাবু যে অভিযোগ করছেন সেই অভিযোগ মারাত্মক, আপনি মানছেন না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সমীক বাবু আমি থামাচ্ছি, সমীক বাবু থামাচ্ছি। কিন্তু রাহুল বাবু যে প্রশ্ন আমি সমীক বাবুকেও করেছিলাম, তাহলে কি উত্তর 24 পরগনা নিয়ে কিছুটা হলেও দল ব্যাকফুটে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকফুটে, সেই কারণেই এখনো পর্যন্ত এই জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে পদক্ষেপ নিতে এতটা সময় নেওয়া হলো এবং শেখ শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, শিবু হাজরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ কি উত্তর 24 পরগনা নিয়ে ব্যাকফুটে বা চিন্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাহুল বাবু যে প্রশ্ন আমি সমীক বাবুকেও করেছিলাম, আমার প্রশ্নটা করো একবার। বলছি উত্তর 24 পরগনায় যেভাবে সন্দেশখালীর ঘটনা ঘটেছে, তারপর শেখ শাহজাহানই বলুন বা এই জ্যোতিপ্রিয় মল্লিককে 3.5 মাস পর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া, শেখ শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, শিবু হাজরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে কি উত্তর 24 পরগনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন চিন্তিত, একটু চিন্তায় রয়েছেন, তাই এই পদক্ষেপগুলো করতে এত সময় লাগছে ভোটের কথা ভেবে? ধরুন আমি তো বললাম কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা আমি জানি না, তবে আলটিমেটলি মন্ত্রী উত্তর থেকে সরানো হয়েছে, এটাই বড় কথা। আমি বুঝি না, শেখ শাহজাহানকে এখনো পাওয়া গেল না, শিবু হাজরাকেও এখনো পাওয়া গেল না, আমি তোমায় বলি ভোটের কথা ভেবে। শিবু হাজরা টাকা পাঠাচ্ছে মুখ বন্ধ তো রাখার জন্য। এই যে উনি কথাটা বললেন হ্যাঁ, যে আমি দেখেছি এর আগে একজন এটা তো সিপিএম আপনি বিধায়ক মানছেন না, বলেছিলেন বললেনই। নদী পার হচ্ছে, তো না, যারা আমি জানে দেখেছি, না, উনি দেখুন, আমার কাছে খবর একেবারে আছে, এ নিয়ে আলোচনায় ফিরে আসবো যারা- আনন্দ সকালে একটা বিরতির পর সঙ্গে থাকবেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে শীঘ্রই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং আদি নব্য সমীকরণ মেনে একেবারে বুথ স্তর থেকে সংগঠনকে চাঙ্গা করতে জোর কদমে ময়দানে নেমে পড়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, শুক্রবার ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, এবারের ভোট প্রতিরোধ প্রতিশোধের ভোট, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট, বিজেপি নামক জমিদার তাড়ানোর ভোট। আর এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন, তাহলে কি দলীয় সংগঠনে আগের মতোই পুরো দমে সক্রিয় হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা উঠছে তার কারণ গত কয়েক মাসে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব সহ বিভিন্ন ইস্যুতে নেতাদের মতানৈক্য ক্রমশ প্রকট হয়ে উঠেছিল। মনে হচ্ছে অমিত শাহর সঙ্গে আলাপ আলোচনাটা ভালোই হয়েছে, সেই জন্য আবার আবির্ভূত হয়েছেন, মাঝখানে একটু ওই কারণে লুকিয়ে পালিয়েছিলেন। এরা প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক হয় আরএসএস এর নির্দেশ মতো। যদি বোঝাপড়া ঠিকঠাক থাকে তাহলে একরকম, যদি বোঝাপড়া একটু গোলমাল থাকে তাহলে পিসি ভাইপোর ঝগড়াও সামনে আসে। এরা সবই একই জায়গার লোক, আরএসএস থেকে পরিচালিত হয় এই দলটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি সাংগঠনিক মিটিং করেছেন। সাংগঠনিক মিটিংয়ের বিষয়ে বিস্তারিত কিছুই বলবো না, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকারের বৈষম্য, এই বৈষম্য এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার শেষ পর্যন্ত পাশে দাঁড়াচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা, তো এটারই বিস্তারিত কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। বয়স ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমার কোয়ালিটি অফ এ ম্যান, কতটা সেই বয়সে তুমি ফিজিক্যালি ফিট, মেন্টালি অ্যালার্ট। দ্যাট শুড বি দি গাইডলাইন। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার। বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য গত কয়েক মাস ধরে আমরা দেখেছি এবং রাহুলবাবু ডায়মন্ড হারবারে তিনি নিজেকে বন্দি করে রাখবেন কিনা, মানে শুধু সেই বাউন্ডারির মধ্যেই তিনি থাকবেন কিনা, এই নিয়েও যখন প্রশ্ন উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন যে নেত্রী যদি আমাকে নির্দেশ দেন, দল যদি চায়, তাহলে অবশ্যই আমি ডায়মন্ড হারবারের বাইরে অন্য জায়গাতেও কাজ করব লোকসভা নির্বাচনের আগে। কিন্তু গতকাল যে ভার্চুয়াল বৈঠক হলো তাতে কিন্তু আমরা দেখলাম যে স্বমহিমায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসছেন সংগঠনকে চাঙ্গা করতে। রাহুলবাবু, মতানৈক্য তার মানে কেটে গেছে? কিসের মতানৈক্য আমি জানি না, কি মতানৈক্য ছিল। কোনো সামনে দলে দেখালাম আমরা। গণতান্ত্রিকভাবে প্রত্যেক জায়গায় ডিফারেন্স অপিনিয়ন থাকতেই পারে, বিভিন্ন মত বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় হতেই পারে। এটা তো আর বিজেপি নয় যেখানে দাঁড়িয়ে তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতি বলবেন এটা কামিনী কাঞ্চনের দল, আর বলবেন যে এইভাবে টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে, বা 3K না 3M, এইসব বলার দল নয় এটা। কিন্তু সমস্যা হচ্ছে যে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দলের সর্বাধিক যে নেত্রী,
তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি। সেখানে দাঁড়িয়ে যদি কোথাও দাঁড়িয়ে কোনো ওপেনিয়ন এক্সচেঞ্জ হয়, হতেই পারে। এটা নিয়ে বড় করে দেখানোর মতো কিছু নেই এবং এটা বিরোধী দলের মাথা ব্যথারও কিছু নেই। আচ্ছা, আজকে দাঁড়িয়ে হ্যাঁ, এবং বারবার তৃণমূলের তরফ থেকে একটা কথা শোনা গেছিল যে আমরা যতটা না চিন্তিত, বিরোধীরা নাকি আরো বেশি চিন্তিত। শর্মিষ্ঠাদি, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট, বিজেপি নামক জমিদার তাড়ানোর ভোট এবার। কাকে, কথাটা কাকে বললেন সেটা ঠিক বুঝলাম না। জমিদার তাড়ানো মানে বাংলার জমিদার কারা? হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, ওই স্ট্রিট নাকি আশেপাশে যে কালীঘাটের যে রাস্তাগুলো রয়েছে সমস্ত তো বেনামি নামি সমস্ত তাদের নামে করে করে নিচ্ছে। একটাও তো জমি খালি নেই সেখানে। শুধু তারা না, তৃণমূলে ছোট বড় মেঝো কুচো চিংড়ি যত নেতা আছে, বড়দের তো বাদ ছোটরা পর্যন্ত, যেভাবে তারা সম্পত্তির মালিকানা লাভ করেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জমিদারি তাড়ানোর কথা বলছেন, কেন্দ্রের কথা বলছেন তিনি, স্পষ্ট সেটা